আসসালামু আলাইকুম। রাইসুল হক চৌধুরী আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। আয়নাঘর পরিদর্শনে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাথে রয়েছেন গুমের শিকার ভুক্তভোগী এবং গণমাধ্যমের প্রতিনিধিরা। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত হয়। গুম হওয়া ব্যক্তিদের আটকে রাখার গোপন স্থান, যা আয়নাঘর নামে পরিচিত। বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে অসংখ্য মানুষকে গুম করে আয়নাঘরে আটকে রাখা হতো। সম্প্রতি গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টার কাছে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানায়। কমিশনের সদস্যদের আহ্বানে আয়নাঘর পরিদর্শনে গেছেন ডক্টর ইউনূস। সারা দেশে যতগুলো আয়নাঘর রয়েছে তা পরিদর্শনের সুযোগ চান গুম হওয়া পরিবারের স্বজনরা। দাবি বাস্তবায়নে রাজধানীর শাহিনবাগে মায়ের ডাকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করছে পরিবারের স্বজনরা। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। নাহিদ, গুম হওয়া পরিবারের সদস্যরা কি বলছেন? গুম হওয়া পরিবার সদস্যরা বলছেন যে তারা মূলত আজকে সকালে র্যাব একের কার্যালয়, উত্তরায় যে অবস্থিত র্যাব একের কার্যালয়ে তারা গিয়েছিলেন সেই সামনে, কিন্তু তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। যেমন উপদেষ্টা কিন্তু আজকে গুম হওয়া যে সেলগুলো রয়েছে সেগুলো পরিদর্শনে যাবেন। তিনি বলছিলেন তিনি সেখানে গেছেন, কিন্তু সেই গুম হওয়া পরিবারের সদস্যরা কিন্তু সেখানে ঢুকতে পারেননি। তাই তারা মানববন্ধন করছেন। তারা চাচ্ছেন যে সারা দেশে যতগুলো আয়নাঘর রয়েছে সেগুলো তারা হিসেব চান, এবং তারা চাচ্ছেন যে যতগুলো আয়নাঘর রয়েছে সেগুলো তারা পরিদর্শনের সুযোগ চান। এবং তারা আজকে সেই 5ই আগস্টের পর থেকে কিন্তু তারা সেই সুযোগ এখনও পাননি। তাদের পরিবারের স্বজনরা এখনও সেই আন্দোলন করে যাচ্ছেন তাদের দাবি বাস্তবায়নের জন্য, তাদের পরিবারের স্বজনদেরকে ফিরে পাওয়ার জন্য, কিন্তু তারা এখনও সেটি কোনো লক্ষ্য উপলক্ষ তারা করতে পারছে না। তারা বলছিলেন যে এখনও তাদের স্বজনদের জন্য তারা এখনও রাস্তায় আন্দোলন করছেন। তারা বলছেন যে তারা 12 বছর ধরে সেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কিন্তু তারা বলছেন যে 5ই আগস্টের পরে হয়তো তারা কিছুটা আশ্বাস পেয়েছিলেন যে সেই আন্দোলন আর করা তাদের দরকার হবে না, কারণ তারা তাদের পরিবারের স্বজনদের ফিরে পাবেন। কিন্তু সেই 6 মাসের পরও কিন্তু এখনও তারা রাস্তায় ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন। তারা তাদের পরিবারের স্বজনদের সন্ধান পাচ্ছে না, এবং তারা যে আয়নাঘর রয়েছে সেই আয়নাঘর কিন্তু পরিদর্শনের কোনো সুযোগই পাচ্ছেন না। তো তারা এখনও সেই শাহিনবাগ যে মায়ের ডাকের যে প্রধান কার্যালয় রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান করছেন। তো মায়ের ডাকের প্রধান কার্যালয়ের যে দায়িত্বে যিনি রয়েছেন তার সাথে কথা বলবো যে আজকের তাদের কার্যক্রম নিয়ে। আপনারা মূলত আজকে কি চেয়েছিলেন মূলত? এই চাওয়াটা আজকে না, এই চাওয়াটা বিগত 12 বছরেরই, যে আমার ভাইয়ের মতো যাদেরকে বিচার বহির্ভূতভাবে গুম করে ফেলা হয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা, ফ্যাসিস্ট রেজিমের সময়, শেখ হাসিনার সময় আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা, র্যাব বলেন, ডিজিএফআই বলেন, ডিবি বলেন, যাদেরকেই তুলে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ থেকে, তাদের সন্ধান চাই আমরা। আজকে যেটা একটা কার্যক্রম তাদের ছিল, যে প্ল্যানিং, মাঝখানে একটা, আপনারা জানেন যে সিক্রেট ডিটেনশন সেলগুলোও আমাদের দেখতে দেওয়া হচ্ছে না। ইভেন কমিশন যেটা ফর্ম করা হচ্ছে তাদেরকেও দেওয়া হচ্ছিল না। এবং যখন আমরা এটা নিয়ে আরও কথাবার্তা বলি, তখন ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে যখন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে, সেনাবাহিনীদের সাথে কথা বলা হয়, এবং তাদেরকে কিছু মানুষকে হয়তো তারা আজকে চিফ অ্যাডভাইজারকে নিয়ে যাচ্ছেন। কিন্তু সমস্যা হচ্ছে লাল গালিচা দিয়ে সিক্রেট ডিটেনশন সেল ভিজিট করে তথ্য না দিয়ে, পরিবারকে তথ্য না দিয়ে, বিচার না করে, এরকম ইন্টারিম গভর্নমেন্ট আসলে আমরা চাই না, এখনও চাই না। এবং ওই গদিতে বসে যাওয়ার পরে তাদের মধ্যকার যে সমস্ত কার্যক্রম বা যে পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি, সেখানে 6 মাস পরেও আমরা কোনো বিচার পাইনি। একটা পরিবারকে তথ্য দেওয়া হয়নি তাদের স্বজনকে তুলে নিয়ে যাওয়ার পরে এখন পর্যন্ত কি করা হয়েছে। এবং মায়ের ডাকের পক্ষ থেকে, প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে যে জানতে চাওয়ার, এবং প্রত্যেকটা মানুষকে যে ইললিগাল কাস্টডি, যে সিক্রেট ডিটেনশন সেলে রাখা হয়েছে, এবং এটা শুধুমাত্র যে র্যাব তা না, বাংলাদেশে হাজারো সিক্রেট ডিটেনশন সেল কোনোটাকেই উন্মুক্ত করা হয়নি, এবং সেই উন্মুক্ত করতে হবে, সত্যগুলো মানুষের সামনে আনতে হবে। তারা বলছিলেন যে এই সব সেলগুলো উন্মুক্ত করতে হবে, এবং সেগুলো মানুষের জানার প্রয়োজন রয়েছে, সেগুলো যেন মানুষ জানতে পারে। তো এই ছিল আমার কাছে রাজধানীর শাহিনবাগ থেকে সর্বশেষ। জানছিলাম গুম হওয়া পরিবারের সদস্যদের মানববন্ধনের খবর। পিলখানা হত্যাকাণ্ডে বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে পরিবারের সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী কায়কোবাদ মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। কায়কোবাদ, বিডিআর পরিবারের সদস্যরা তো মঙ্গলবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আছেন। আমরা যতদূর জেনেছি যে তারা একটা দাবি জানিয়েছেন, তাদের মূল দাবিটি কি, এবং দ্বিতীয় দিনে এসে তারা কি বলছেন?
রাইসুল শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে যে কর্মসূচিটি চলছে তাদের মূলত দাবি হচ্ছে যাদের চাকরিচ্যুত করা হয়েছিল তাদের চাকরিতে পুনর্বহাল সহ কিন্তু 8 দফা দাবি জানিয়েছেন তারা। এই দাবিতে কিন্তু গতকাল অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেই কিন্তু তারা কিন্তু শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। এখানে কিন্তু তারা বলছেন তাদের চাকরি ফিরে পাওয়া সহ 8 দফা দাবি যদি পূরণ না হয় তারা কিন্তু তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। আর এখানে যদি আমি একটু কথা বলি, তারা কিন্তু একটি 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল যেটা আজকে দুপুরে শেষ হবে। এরপর কিন্তু তারা পরবর্তীতে তাদের যে কার্যক্রম সেটি আমাদেরকে জানাবেন। আর তাদের 8টি দাবির মধ্যে অন্যতম হচ্ছে তাদের ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহাল, এছাড়া সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা নিরপরাধ আছেন, যারা বন্দী আছেন তাদেরকে মুক্তি দেওয়া জেলখানা থেকে, যারা সুষ্ঠু তদন্ত করে কেন এই ঘটনা ঘটেছে তা বের করা। একই সাথে তারা কিন্তু বলছেন যে তাদের যে আগের নাম অর্থাৎ বর্তমানে বিজেপি নাম পরিবর্তন করে কিন্তু তাদের বিডিআর নামকরণ করতে হবে। এরকম কিন্তু 8টি দাবিতে কিন্তু তারা এই কর্মসূচি গতকাল থেকে চালিয়ে যাচ্ছেন। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন পর্যায়ের ভুক্তভোগী যারা বিডিআর বিদ্রোহের ঘটনায় যারা ভুক্তভোগী তাদের পরিবার এমনকি চাকরিচ্যুত সেনা সদস্যরাও কিন্তু এখানে এই মুহূর্তে আছেন, বিডিআর সদস্যরা কিন্তু এখানে আছেন। আর তারা কিন্তু এখানে এই মুহূর্তে বিভিন্ন ধরনের স্লোগানও দিচ্ছেন। এখানে তারা কিন্তু বিভিন্নভাবে দোষারোপ করছেন কিন্তু সাবেক বিগত সরকারকে। তারা বলছেন যে তারা কিন্তু এই ঘটনাটি বিচার করেনি, বরঞ্চ তারা কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এই ঘটনা ঘটিয়েছে বলেও কিন্তু তারা এখানে অভিযোগ করছে। তো এখানে এখন পর্যন্ত তারা আমাদেরকে যেটি বলছে, তারা এর আগেও বিভিন্ন সময়ে দাবিগুলো জানিয়েছে। তারা বলছেন যে এবারও যদি পূরণ না হয় তারা কিন্তু আরও কঠোর কর্মসূচি দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। রাইসুল, জানছিলাম বিডিআর পরিবার সদস্যদের কর্মসূচির খবর। এ বিষয়ে জানতে যাচ্ছি সিরাজগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্নার কাছে। শরীফুল, ট্রেন চলাচলের আর কি তথ্য আছে আপনার কাছে? রাইচুল, আপনি ইতিমধ্যে জেনেছেন যে সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলে যমুনা নদীর উপর নির্মিত যমুনা রেল সেতু দিয়ে ইতিমধ্যেই আজকে সকালে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। তো সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি ট্রেনটি বেলা 11টা 20 মিনিটে এই যমুনা রেল সেতু অতিক্রম করেছে এবং এই বেলা 11টা 55 দিকে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন, যেটি ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বেলা 11টা 55 যমুনা রেল সেতু অতিক্রম করেছে। তো আজকে এই রেল সেতুর যাত্রীবাহী ট্রেন চলাচলের মধ্য দিয়ে এই রেলপথের ট্রেন চলাচল শুরু হলো। তো এই ট্রেন চলাচলের শুরু হওয়ার কারণে যেমনটি আপনার সময় বেঁচে যাবে এবং এটি যখন এই ব্রিজ দিয়ে যখন মালবাহী ট্রেনগুলো চলাচল করবে তখন কিন্তু এই উত্তরাঞ্চলের যে ব্যবসায়ীরা রয়েছে ট্রেন যোগাযোগটা এটা বৃদ্ধি পাবে এবং মালবাহী ট্রেন চলাচলের পরে কিন্তু এটার সময়ও কম হবে এবং খরচও কিন্তু কম হবে। তো সিরাজগঞ্জের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে কিন্তু দাবি করে আসছিল যে এই যমুনা রেল সেতুটি দ্রুত চালু করা। তো আজকে যাত্রীবাহী ট্রেন চলাচলের মধ্য দিয়ে যমুনা নদীর উপরে যে নির্মিত যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলো। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে যমুনা সেতু উপর দিয়ে ট্রেন চলাচলের সর্বশেষ খবর। রাইসুল, জানছিলাম যমুনা রেল সেতুতে ট্রেন চলাচলের খবর। এদিকে লালমনিরহাটের বুড়িমারি থেকে চালু হতে যাওয়া আন্তনগর ট্রেন বুড়িমারি এক্সপ্রেসের বিরতির দাবিতে রেল অবরোধ করেছে স্থানীয়রা। সকালে কালীগঞ্জের তুষভান্ডার রেল স্টেশনের এই অবরোধের কারণে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারিগামী একটি লোকাল ট্রেন আটকা পড়েছে। স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে ঢাকা চলাচলকারী বুড়িমারি এক্সপ্রেসের যাত্রাপথ বাড়িয়ে আগামী 15 ফেব্রুয়ারি থেকে ট্রেনটি বুড়িমারি থেকে ঢাকা পথে চলাচলের কথা। ফলে লালমনিরহাট বুড়িমারি রুটের বিভিন্ন স্টেশনের পাশাপাশি তুষভান্ডার স্টেশনকেও অনলাইনের আওতায় এনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। কিন্তু হঠাৎ মঙ্গলবার থেকে রেল কর্তৃপক্ষ ওই স্টেশনে আন্তনগর ট্রেনটি না থামানোর সিদ্ধান্ত নেয়। এতে ক্ষুব্ধ লোকজন সকাল থেকে অবরোধ সৃষ্টি করেছে। পরিবার কোটায় হয়েছেন 7 বারের এমপি। চোরাচালানের প্রশ্রয় আর পরিবেশ ধ্বংস করে লুটেছেন শত কোটি টাকা।
আর পরে প্রতিমন্ত্রী ও মন্ত্রী হয়ে মানব পাচারের মাধ্যমে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগও আছে তার বিরুদ্ধে। বর্তমানে গ্রেফতার হয়ে জেলে থাকা সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদকে নিয়ে তার নিজ এলাকায় চলছে নানান আলোচনা। সিলেট থেকে আরো জানাচ্ছেন সজল ছত্রী, ক্যামেরায় ছিলেন আনিস রহমান। প্রাকৃতিক সৌন্দর্য ও খনিজ সম্পদ সমৃদ্ধ সিলেটের ৩ উপজেলা গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর। ভারত সীমান্ত ঘেঁষা এই ৩ উপজেলা যেন অবৈধ টাকার খনি। পতিত আওয়ামী লীগ নেতারা গত ৩ দশকে এই ৩ উপজেলা থেকে অবৈধভাবে আত্মসাৎ করেছেন হাজার হাজার কোটি টাকা। আর এই লুটপাটে নেতৃত্ব দিয়েছেন সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও তার নিজের লোকেরা। গোয়াইনঘাটে আছে প্রফেসর ফজলু, জয়ন্তা থানাতে আছে লিয়াকত। এর মাধ্যমে ইমরান আহমেদ সাহেব অনেক টাকা লুটিয়ে নিয়েছেন। সুমন এবং ফৈজুল বিসনাতের, এরপরে আলাউদ্দিন নামের একটা বাহিনী ছিল এখানে। এই বাহিনী দ্বারা পুরা জাফলংটাকে নিয়ন্ত্রণ করত। সাধারণ মানুষ তো এক হিসাবে জিম্মি ছিল, পাথর কাজ করতে পারে নাই, বালি কাজ করতে পারে নাই, প্লাস কেউ প্রতিবাদ করলেই ওদেরকে মামলা। অনেকটা অরাজনৈতিক ব্যক্তি হলেও শেখ হাসিনা পরিবারের ঘনিষ্ঠতা সূত্রে এমপি হয়েছেন 7 বার। ভারত সীমান্ত ব্যবহার করে অবাধ চোরাচালান আর নির্বিচারে টিলা পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের পেছনে মূল কারিগর ছিলেন এমপি ইমরান। জাফলং, ভোলাগঞ্জ, বিছানাকান্দি, শ্রীপুরের মতো পর্যটন স্পট খুঁড়ে বিক্ষত করা ইমরান আহমদের নিজস্ব বাহিনীর হাতে নিশ্চিহ্ন হয়েছে সীমান্ত ঘেঁষা শাহ আরেফিন টিলার মতো বহু টিলা ও কৃষি জমি। তবে শেখ পরিবার ঘনিষ্ঠ এই মন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগই ধোপে টেকেনি। ডেজার লাগাইছে, এক্সকেভেটর লাগাইছে, বোমা মেশিন লাগাইছে। এখানে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উনি লুটে নিয়ে গেছে, কিন্তু আদৌ কিন্তু আমাদের জাফলংয়ের কোনো ভালো করা নাই। বিরোধী দলীয় লোকদের উপর অহেতুক মামলা, মিথ্যা মামলা, হয়রানি সবকিছু উনার ইশারাঙ্গিতে হয়েছিল। মন্ত্রী হয়ে মানব পাচারের মাধ্যমে 24,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইমরান আহমদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মামলা হয় গত বছরের 3 সেপ্টেম্বর। 21 অক্টোবর রাতে বনানী থেকে গ্রেফতার হন তিনি। 5 ফেব্রুয়ারি সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জুলাই আগস্ট আন্দোলনে হত্যাসহ আরও 3 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। ন্যায় বিচারের স্বার্থে হত্যা মামলার আসামিদের অবিলম্বে মুক্তি দেয়া যেন না হয় এমন দাবির পর হুমকি পাওয়ার অভিযোগ করেছেন বিডিআর বিদ্রোহ শহীদ 57 অফিসারদের পরিবার ও স্বজনরা। সকালে মহাখালী রাওয়ার এক ব্রিফিংয়ে শহীদ কর্নেল মোহাম্মদ মুজিবুল হকের স্ত্রী নেহরিন ফেরদৌসি এই অভিযোগ করেন। জেলের ভেতর যেই সমস্ত বিডিআর সদস্যদের অস্বাভাবিক মৃত্যু হয়েছে সেই রহস্য উন্মোচন করতে হবে। 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার দাবি জানান। এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ জড়িতদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার পর আওয়ামী লীগের পক্ষ থেকেও হুমকি পাওয়ার অভিযোগ করা হয়। বিডিআর বিদ্রোহে শহীদদের স্মরণে শহীদ সেনা অ্যাসোসিয়েশন আত্মপ্রকাশ হয়। পঞ্চগড়ে চতুর্থবারের মতো ফুটেছে ভিনদেশি টিউলিপ। টিউলিপ ফুলকে ঘিরে গড়ে উঠেছে ইকো ট্যুরিজম ব্যবস্থা। ভিড় করছেন পর্যটকরা। পর্যটনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে আর্থসামাজিক উন্নয়ন ও কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে টিউলিপ বাগান। এই চাষে লাভবান হওয়ায় সচ্ছলতা ফিরেছে নারী উদ্যোক্তাদের পরিবারে। পঞ্চগড় থেকে সাজ্জাদুর রহমান সাজ্জাদের পাঠানো রিপোর্ট। এ যেন একখণ্ড নেদারল্যান্ডস। টিউলিপ, ভিনদেশি ফুল শীতপ্রধান এলাকা হিসেবে এখন শোভা ছড়াচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। চাষ হয়েছে 9 প্রজাতির এ ফুল। জানুয়ারির শুরুতে সীমান্ত ঘেঁষা দর্জিপাড়া গ্রামে রোপণ করা হয় টিউলিপ। মাত্র 20 থেকে 25 দিনের মধ্যে চারা গজায়। আগামী 2 মাস থাকবে রাজসিক সৌন্দর্য সৌরভ। বাগানে রং বেরঙের ফুল দেখে মুগ্ধ পর্যটক ও দর্শনার্থীরা। কেউ ছুঁয়ে দেখছেন, কেউ ফ্রেমে বন্দি করছেন বর্ণিল মুহূর্ত, কেউ বা কিনছেন টিউলিপ। আমি একটা স্কুল পিকনিক এসেছি, তবে এখানে আসে খুব ভালো লাগছে। টিউলিপ প্রথম দেখলাম আমার মনে হয় জীবনে। আমি এত সুন্দর একটা টিউলিপের বাগান করেছে, যেটা সত্যি আমরা দেখে
মুগ্ধ হলাম। এই ফুল দেখে অনেক ভালো লাগছে, টিউলিপ ফুল। আমি এর আগে এরকম ফুল কখনো দেখিনি, তো ফর দ্য ফার্স্ট টাইম। এবার ১৩ জন নারী উদ্যোক্তা ১ একর জমিতে চতুর্থবারের মতো চাষ করেছেন চোখ ধাঁধানো এ ফুল। সংসারের কাজের ফাঁকে এ চাষাবাদ করে স্বাবলম্বী হচ্ছেন প্রত্যন্ত পল্লীর নারীরা। টিউলিপ চাষ করে আমরা অধিক লাভজনক হচ্ছি। এটি যেহেতু অল্প দিনের মধ্যে হয়ে যাচ্ছে, গতবারের তুলনায় এবার আরো বেশি মানুষ আসতেছে। আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছি এবং সংসার ভালোই চলতেছে, সুখে শান্তিতে চলতেছে, ছেলে মেয়েদের লেখাপড়া শিখাইতে পারতেছি। নারীর ক্ষমতায়ন বৃদ্ধি, নারী উদ্যোক্তাদের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে এখানে ফুটতে শুরু করে টিউলিপ। টিউলিপ ফুলের মাধ্যমে আমাদের এই কৃষানী নারীরা তাদের অর্থনৈতিক উন্নয়নের মুক্তি খুঁজছে। টিউলিপ ফুলের পাশাপাশি যাতে ইকো ট্যুরিজম, যেটা ইএসডি এর মাধ্যমে পরিচালিত হবে, অন্য রকম কিছু এসে যাতে পর্যটকরা এখানে পায় বছরব্যাপী, সেই আমাদের চিন্তা ভাবনা রয়েছে। পর্যাপ্ত সরকারি সহায়তা পেলে নেদারল্যান্ডসের এ ফুলের চাষাবাদের পরিধি বৃদ্ধি পাবে বলে জানান সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। চোটের কারণে প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডের ছিটকে যাওয়ার শঙ্কা ছিল। এবার মিচেল স্টার্ক নিজেকে সরিয়ে নিলেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। এতে অভিজ্ঞ 3 পেসারকে ছাড়াই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে হবে অস্ট্রেলিয়াকে। অন্যদিকে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেও চোটে আক্রান্ত বুমরাকে পাচ্ছে না ভারত। অর্থাৎ বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা 4 পেসারকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে হবে ক্রিকেট ভক্তদের। এতে অবশ্য বাড়তি সুবিধাই পাবে ব্যাটাররা। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। পূর্ব ঘোষিত প্রাথমিক দলে সব মিলিয়ে 5টি পরিবর্তন এনে চূড়ান্ত স্কোয়াড দিল অস্ট্রেলিয়া। কামিংস ও হ্যাজেলউড ভুগছেন চোটে। স্টার্ক ঠিক কী কারণে সরে দাঁড়িয়েছেন তা অবশ্য স্পষ্ট করা হয়নি। দলটিকে নেতৃত্ব দিবেন অভিজ্ঞ স্টিভেন স্মিথ। স্কোয়াডে সুযোগ পেয়েছেন শন অ্যাবট, স্পেন্সার জনসন ও বেন ডুয়ারশিস। রয়েছেন আরেক বিশেষজ্ঞ পেসার ন্যাথান অ্যালিস। চোটে আক্রান্ত মিচেল মার্শ ও আচমকা ওয়ানডে থেকে অবসর নেয়া আরেক অলরাউন্ডার স্টোইনিসের শূন্যস্থান পূরণে ডাকা হয়েছে ওপেনার জেক ফ্রেজার ও লেগ স্পিনার তানভীর সাঙ্গাকে। এদিকে বুমরার পিঠের চোটটা সেরে ওঠেনি। প্রায় 5 সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়ার পরও ছাড়পত্র মেলেনি তার। মোহাম্মদ সিরাজও নেই এই টুর্নামেন্টে। মোহাম্মদ সামি কেবলই 14 মাসের ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। কপাল খুলেছে আরেক পেসার হার্ষিত রানার। দলে রয়েছেন আর্শদীপ সিং এর মতো বোলার। অন্যদিকে জায়গা নিশ্চিত করেছেন রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপে আছেন অধিনায়ক রোহিত ও বিরাট কোহলি। স্কোয়াডে অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক ও জাদেজারা। 19 ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। কুশল ইয়াসির, এনটিভি স্পোর্টস ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবর আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।